ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের কার্য, ক্ষমতা ও শক্তি। কার্যের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার, শক্তির ইংরেজি হচ্ছে এনার্জি। চলো শুরু করা যাক আজকে টপিক। প্রথমে আমরা পড়ব কার্য বা ওয়ার্ক। দৈনন্দিন জীবনে আমরা কার্য, শক্তি, ক্ষমতা এই কথাগুলি বিভিন্নভাবে ব্যবহার করি। যেমন আমরা কাজ করছি, আমাদের কাজের জন্য শক্তির প্রয়োজন, কিংবা সে ক্ষমতাবান লোক, এসব কথাগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে। সাধারণভাবে কার্য বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যার জন্য শারীরিক ক্লান্তি বা অবসাদ আসে, তাই না? সাধারণত কার্য বলতে আমরা এটাই বুঝি, কিন্তু এই পদার্থবিদ্যায় বা ভৌতবিজ্ঞানে কার্যের অর্থ সম্পূর্ণ কিন্তু আলাদা। এখানে কাজ বা কার্য এর সংজ্ঞা কীরকম একটু দেখি, তাহলে বুঝতে পারবো সাধারণভাবে আমরা যে কার্য বলি সেই কার্য আর ভৌতবিজ্ঞানের কার্যর পার্থক্যটা। যখন কোনো বল বলতে এখানে ফোর্স কোনো বস্তুকে গতিশীল করে, তখন ওই বল দ্বারা কার্য হয়। ওকে, প্রথমে কার্যের সংজ্ঞাটা দেখি, তারপরে আমরা পরে বুঝবো যে আমরা সাধারণভাবে যে কার্য বলি আমরা দৈনন্দিন জীবনে যে কার্যের কথা বলি আর ভৌতবিজ্ঞানের কার্যের পার্থক্যটা কোথায়, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। ওকে, কার্যের সংজ্ঞা লিখে ফেলি। কার্য কি বা ওয়ার্ক, এটাকে আমরা কৃতকার্যও বলি। কৃতকার্য বা কার্য একই কথা। কৃতকার্য ইংরাজি হবে ওয়ার্ক ডান, মানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে কৃতকার্য। ওকে, কৃতকার্য। কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ হয়, তাহলে প্রযুক্ত বল, যে বলটা প্রয়োগ করেছিলাম বস্তুটার উপরে, তাকে বলা হয় কি? প্রযুক্ত বল। কার্য করেছে বলা হয়। এটা ভালোভাবে বুঝবো কয়েকটা এক্সাম্পলের সাহায্যে। তার আগে আর একটা জিনিস বুঝি, আমরা কার্যের পরিমাপটা কীভাবে করব, কীভাবে মাপবো, পরিমাপ করবো কার্যটাকে। কার্যের পরিমাপটা কী করে পাবো, মানে কত কার্য করলাম কি না করলাম, তাই না? সেইটা তাহলে কার্য সমান আমরা কি লিখবো, যে বলটা প্রয়োগ করেছি সেই বলের মান গণিত সরণ, বল ইন্টু সরণ। ওকে, উঁচু ক্লাসে কিন্তু অন্যভাবে দেখবো আমরা, এগুলো ডট প্রোডাক্ট আসে, কস থিটা সাইন থিটা আসে। ক্লাস 9-এ এসব কিছু নেই, সেজন্য এভাবেই পড়তে হবে আমাদেরকে। ওকে, এই ক্ষেত্রে এই বল আর সরণ যে দুটো কথা, অনেক কিছু কথা আসবে। দেখি প্রথমে একটা বস্তু হয়তো আছে এরকম, এই বস্তুর উপর বল প্রয়োগ করছি এফ, হলো।
এবার এই বস্তুটা এই অবস্থান থেকে চলে গেল হয়তো কোথায়, এই বি অবস্থানে চলে এলো। ওকে, এই বস্তুটা এই বল প্রয়োগ করার ফলে, তার মানে বস্তুটার সরণ ঘটলো কি না, এই যে এ বি, এটা হচ্ছে সরণ। ওকে, ক্লিয়ার? তাহলে কার্য কত হবে, এই যে বল প্রয়োগ করলাম সেই বলটা এই সরণটা গুণ করলে আমরা কার্য পাবো। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, বল আর সরণ একই রেখায় যেন হয়, মানে বলের দিক যেদিকে হবে সরণের দিকও যেন সেদিকে হয়, তাহলে এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করতে পারবো। ক্লাস 9-এর সিলেবাসে যতগুলো এক্সাম্পল আছে এই কার্য বার করার প্রতিটা ক্ষেত্রে বল এবং সরণের দিক একই হবে। ওকে, বা একরেখীয় হবে। একরেখীয় বলতে হয়তো দেখা গেল এই রেখা বরাবর বল কাজ করছে, তাহলে বস্তুটাও ঠিক এই রেখা বরাবরই অবস্থান পরিবর্তিত হবে। তো এখানে একটা বস্তু আছে, হয়তো বস্তুটা এখান থেকে হয়তো এইখানে আসতে পারবে, এখান থেকে এখানে এই রেখা বরাবরই আসবে। ওকে, কিংবা বস্তুটা এখানে ছিল, এই দিকে যেতে পারে, বস্তুটা এই রেখা বরাবরই যেতে পারে। ঠিক আছে, এখানে চলে এলো, মানে এই অবস্থানে ছিল, হয় বিতে যাবে কিংবা সিতে যাবে। এইভাবে বস্তু যদি যায় তাহলে এইখানে চলে এলো বস্তু বল প্রয়োগ করার ফলে। এরকম কোনো সিচুয়েশান নাই 9-এর সিলেবাসে, মানে বলটা এই দিক বরাবর, তাই না, আর বস্তুর সরণ এই দিক বরাবর, এরকম কেস কিন্তু ক্লাস 9-এর সিলেবাসে আলোচনা না করাই ভালো, বা নাই বললেই চলে, এরকম কেস তোমাদের থাকবে না। ওকে, তাহলে বল যেদিকে বল প্রয়োগ করবে বস্তুটার সরণও সেই দিক বরাবর, বা যে রেখা বরাবর বলটা প্রয়োগ করা হবে বস্তুটির সরণও সেই রেখা বরাবরই হবে। এই ঘটনাটা আমাদের সিলেবাসে শুধু আছে, কিন্তু এরকম ঘটনাও থাকবে, বল এই রেখা বরাবর কাজ করছে আর বস্তু যাচ্ছে এই দিকে, মানে একটা কোণ করে যাচ্ছে বস্তুর সরণ, বস্তু দিকে যেদিকে যাবে সেটাই বস্তুর সরণ, তাহলে সরণের ক্ষেত্রে এইদিকে আর বল এদিকে, তাহলে দেখো একটা কোণ তৈরি হচ্ছে, তাই না, প্রযুক্ত বল এইদিকে, এই যে এফ এইদিকে আর সরণ এদিকে, তাহলে বস্তুর সরণ আর বলের মধ্যে একটা কোণ তৈরি হচ্ছে। এরকম কেস কিন্তু আমাদের সিলেবাসে নাই, উঁচু ক্লাসে আছে, 11-এ আছে। তাহলে আমরা দেখব হয় বলও যেদিকে সরণও সেদিকে, তখন এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, বল ইন্টু সরণ। ওকে, দেখো দৈনন্দিন জীবনের কার্য আর ভৌতবিজ্ঞানের কার্যের মধ্যে পার্থক্য কী একটু বুঝবো ভালো করে। ওকে, একজন ব্যক্তি এখান থেকে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, এইভাবে এই পথে গিয়ে কিছু প্রচণ্ড কাজ করতে গেল, দিয়ে হয়তো এখানে এসে বিতে এসে পৌঁছালো। ওকে, এই পথে গিয়ে আর একজন ব্যক্তি এইখান থেকে এইদিকে নিয়ে গেল সে একই বস্তুকে। ঠিক আছে, একটা হয়তো কিছু বস্তুকে এইভাবে ঠেলতে নিয়ে গেল এদিকে, ঠিক আছে, এই রাস্তা বরাবর, আর সেই বস্তুটাকেই এই রাস্তা বরাবর। ঠিক আছে, এটা 2 নম্বর পথ, এটা 1 নম্বর পথ, পথ 1 পথ 2। তাহলে একজন এই পথ বরাবর এইভাবে ঠেলতে নিয়ে গেল, সরাতে বল প্রয়োগ করতে গেল, তো অনেক কাজ করলো, তাই না, কষ্ট হলো অনেক বেশি, ওর তাই মনে হবে যে অনেক কাজ করে নিল এই, বা 1 নম্বর পথে যে ব্যক্তি গেল 1 নম্বর ব্যক্তি, তাই না, পার্সন 1, আর এটা হচ্ছে পার্সন 2, 2 নম্বর ব্যক্তি। তাহলে এই পথে যে নিয়ে গেল এই বস্তুটাকে, একই ভরের বস্তু, একই সাইজের, সেম বস্তু, সব দিক দিয়ে একই রকম, 1 নম্বর পথে 1 নম্বর ব্যক্তি নিয়ে গেল এই দিক দিয়ে, আর 2 নম্বর পথে 2 নম্বর ব্যক্তি নিয়ে গেল এখান থেকে এ থেকে বিতে। তাহলে এই ক্ষেত্রে কার্য মনে হচ্ছে আমাদের যেন 1 নম্বর ব্যক্তি বেশি করেছে, কিন্তু না, এই ক্লান্ত বেশি, এর অবসাদ বেশি, সবই বেশি, শক্তি খরচা বেশি হয়ে গেল, কিন্তু কার্য দুজনেরই সমান, কার্য দুজনেরই কি সমান। কারণটা কি, কারণ দেখো কার্য সমান আমরা কি জানি, বল ইন্টু সরণ, তাই না, তাহলে গোটা পথে একই পরিমাণ বল প্রয়োগ করতে গেছে,
ওকে, তাহলে বল একই। তাহলে সরণটা কত? সরণটা কত? এই বরাবর এই পথে গেলে সরণ কত? দেখো এইটুকুই, এ থেকে বি, তাই না? সরলরৈখিক দূরত্বটা সরণ। সরণ কাকে বলে? সরণ কাকে বলে? দুটি বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে এই যে এই ঘুরে ঘুরে ঘুরতি পথে গেল, এই পথের কোনো দরকার নাই। তাহলে এই যে 1 নম্বর ব্যক্তির সরণ কত? এই যে এবি, এইটুকু। এবি সমান দেখা গেল 5 সেন্টিমিটার। ওকে, 2 নম্বর ব্যক্তির সরণ কত? 5 সেন্টিমিটার। এটা দুই ক্ষেত্রেই 5, তাই না? বল যদি এফ হয় তাহলে 5F হলো। কার্য সমান কত? 5F। দুজনে দেখো কার্যের পরিমাণ কি হলো? 5F। কারণটা কি? সরণ দুজনেরই সমান। যতই যে কষ্ট বেশি করুক যার কাজ, সাধারণভাবে আমাদের কি মনে হচ্ছে কার্য যেন দ্বিতীয় জন বেশি করছে, তাই না? কিন্তু এখানে তা নয়, কারণ সরণটা এখানে ফ্যাক্টর। কারণ প্রথম জনের সরণ যা, দ্বিতীয় জনেরও সরণ তাই। এক্ষেত্রে সরণ মানে কি? প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম সরলরৈখিক দূরত্ব, সেটাই সরণ। তাহলে এই পথে যাক, এই পথে গেল, এত দূর এত ঘুরে ঘুরে গেল, তবুও সরণ তার কত? 5 সেন্টিমিটার। আর এখান থেকে এখানে গেল, দুজনেই কিন্তু কার্য সমানই করল। ঠিক আছে, আশা করছি এই সাধারণ কার্যের সঙ্গে এই কার্যের পার্থক্য বুঝতে পেরে গেছো। আরও কয়েকটা এক্সাম্পল যদি দিই আমরা, তাহলে আরও ভালো বোঝা যাবে। এবার একটা বস্তুকে, প্রচণ্ড ভারী বস্তু এখানে আছে, একজন ব্যক্তি সারাদিন ধরে বল প্রয়োগ করলো, এর অবস্থান পরিবর্তন করতে পারলো না, যেখানে ছিল সেখানেই আছে, তাই না? তাহলে তার সরণ কত হবে? সরণ তো শূন্য। তাহলে সরণ কি শূন্য নয়? এত ভারী বস্তু বল প্রয়োগ করছে, এ বল প্রয়োগ করছে, সারাদিন ধরে বল প্রয়োগ করছে, ক্লান্ত হয়ে গেছে, হ্যাঁ, একদম শেষ শরীরের অবস্থা, তবুও দেখছি এর সরণ ঘটাতে পারেনি, মানে বস্তুটার স্থান পরিবর্তন করতেই পারেনি। তাহলে সরণ কত? শূন্য। তাহলে সারাদিন অত কষ্ট করে করে কী হলো? কার্য কত হবে? বল ইন্টু সরণ কি না? তাহলে এফ ইন্টু শূন্য, তাহলে কত? শূন্য। প্রকৃত কার্য শূন্য। সারাদিন অত শক্তি ক্ষয় করে ক্লান্ত হয়ে কিছুই কাজ হলো না। কিন্তু আমরা সাধারণ ভাষায় কী বলি? দৈনন্দিন জীবনে ভাবি অনেক কাজ করলো সারাদিন ধরে, তাই না? কিন্তু ভৌতবিজ্ঞানের ভাষায় কার্য কী করলো? শূন্য, কিছুই করলো না। তারপর একজন হয়তো, আর একজন কী করলো? বাড়ি থেকে বের হলো, সারাদিন এটা সেটা করে চলে এলো, তাই না? দিয়ে আবার বাড়িতে চলে এলো, তাহলে তার কৃতকার্য কত হলো? এক্ষেত্রেও কৃতকার্য শূন্য, কারণ এটা যদি তার বাড়ি হয়, হোম হয়, তো বাড়ি থেকে বের হলো, অনেক কাজকর্ম, রাস্তাতে যা ঘটনা ঘটলো সব করলো, আবার বাইরে চলে এলো, এক্ষেত্রে স্মরণ কত? আবার স্মরণ শূন্য। তাহলে ওই ব্যক্তির কৃতকার্য কত? কৃতকার্য কত? বল ইন্টু স্মরণ কি না? তাহলে বল যা আছে আছে, রাস্তাতে যত বল প্রয়োগ করেছে, স্মরণটা তো শূন্য, তাহলে কত হয়ে গেল? শূন্য। তাহলে সারাদিন ধরে ঘুরে 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 আবার যদি বাড়ি চলে আসে, যেখান থেকে শুরু করেছিল যাত্রা সেখানে যদি আবার চলে আসে, তাই না? তাহলে কৃতকার্য কত? শূন্য। কি আশ্চর্য ব্যাপার, তাই না? তাহলে ভৌতবিজ্ঞানের কৃতকার্য ব্যাপারটা আলাদা, টোটালি স্মরণের উপর নির্ভর করছে। এই স্মরণ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, দূরত্ব কিন্তু নয়, স্মরণ। কথাটা কি? স্মরণ, বল ইন্টু স্মরণ, এটা মনে রাখবে। কৃতকার্য সমান কি? কার্য বা কৃতকার্য সমান বল ইন্টু স্মরণ। ওকে, কার্যের আমরা একক দেখব। কার্যের একক, একক সমূহ। একক তো মনে রাখার দরকার নাই, বার করে নেব, ফর্মুলা জানতে হবে, তাহলে হবে। তাহলে কার্য সমান কি জানলাম আমরা? কার্য সমান বল ইন্টু স্মরণ। এই ফর্মুলা থেকে আমরা এককগুলো বার করতে পারবো। তাহলে অতএব কার্যের একক সমান বলের একক, লিখতে পারি বলের একক গণিত
সরণের একক। লিখতে পারি কি না? অবশ্যই পারি, কারণ বল সমান কি, কার্য সমান কি বল ইন্টু সরণ। তাহলে কার্যের একক সমান বলের একক ইন্টু সরণের একক। এবার আমরা যদি চাই সিজিএসে কার্যের একক, তাই না, সমান কি লিখবো? দেখো সিজিএসে বলের একক, সিজিএসে বলের একক কি জানি আমরা? ডাইন, আগেই পড়েছি আমরা। গণিত সরণের একক, সিজিএস পদ্ধতিতে সরণের একক কি? সেন্টিমিটার, তাই না? তো ডাইন ইন্টু সেন্টিমিটার। এটাকে অনেক সময় ডাইন ইন্টু সেমি বলি, এটা বাংলাতে লিখতে পারি ডাইন ইন্টু সেমি। এইটার একটা ভালো নাম আছে কি? আর্গ। এটার ভালো নাম কি? আর্গ বা ERG, আর্গ। গয়রেব আর্গ। তার মানে এখানে কি লিখতে পারি? এক আর্গ সমান এক ডাইন ইন্টু এক সেমি লিখতে পারি। খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা এটা। ওকে, এক আর্গ সমান এক ডাইন ইন্টু এক সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কার্যের একক কী হবে? এসআই পদ্ধতিতে কার্যের একক এসআই কার্যের একক সমান কি লিখতে পারি? দেখো কার্যের একক মানে বলের একক, তাহলে এসআই চাইছে, তাহলে এসআই বলের একক কি কি মনে আছে? নিউটন। ওকে, ইন্টু সরণ একক কি এসআই পদ্ধতিতে? মিটার, নিউটন ইন্টু মিটার। বা কি লিখতে পারি? এন ইন্টু এম লিখতে পারি। ওকে, সমান কি, এটাকে আমরা লিখতে পারি জুল। ঠিক আছে, বা কি জুল, এটা লিখতে পারি। বা কি লিখতে পারি? বড় হাতের যে জুল। তাহলে একটা এখান থেকে ফর্মুলা পাচ্ছি, এক জুল সমান এক নিউটন ইন্টু এক মিটার লিখতে পারি। এক নিউটন ইন্টু এক মিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে দেখো, এখানে সিজিএস পদ্ধতিতে কার্যের একক যদি জিজ্ঞেস করে কি বলবো আমরা? আর্গ বলবো। ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে কার্যের একক যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো আমরা? জুল। ওকে, তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্গ। ওকে, আর এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। ক্লিয়ার? এটা বার করার সময় মনে রাখবো কি বলের ফর্মুলাটা। বলের ফর্মুলা কি? বল ইন্টু কার্যের ফর্মুলাটা। কার্যের ফর্মুলা কি? বল ইন্টু সরণ। ডব্লু যদি কার্য হয়, বল যদি এফ যদি বল হয়, আর সরণ এস। ডব্লু সমান এফ এস, এই ফর্মুলাটা মনে রাখবো। ডব্লু মানে কি? কৃতকার্য, এফ হচ্ছে বল বা ফোর্স, এস হচ্ছে সরণ। এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। ওকে, বার করা যাবে। এবার আমরা আর্গ আর জুলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। আর্গ আর জুলের সম্পর্ক, ঠিক আছে? আর্গ ও জুলের, যেমন নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক পড়েছিলাম। সম্পর্ক একইভাবে এটাও পড়ব। তো দেখো এখানে সিজিএস এককের সাথে এসআই এককের সম্পর্ক, তাই না? তাহলে প্রথমে আমরা বড় এককটাকে নিই, এক জুল। এখন যে সমান কি আমরা জানি? আমরা জানি তো এটা, তাই না? আমরা জানি এক জুল সমান কি, যেখানে লেখা আছে উপরে, এটা আগে পড়লাম। জুল মানে কি? এক নিউটন ইন্টু এক মিটার। এর বাম দিকটা দেখো জুল রেখে দিলাম, এক জুল। তাহলে ডান দিকটা কি করব?
এই এসআই থেকে সিজিএসে যাব। সম্পর্কটা কি দেখো, জুলের সাথে আর্গের, মানে এসআই কার্যের এসআই এককের সঙ্গে কার্যের সিজিএস এককের। তাহলে বাম দিকে রেখে দিলাম কার্যের এসআই একক, এবার ডান দিকে তো এসআই আছে, সেগুলোকে আমরা সিজিএস করছি। তাহলে 1 নিউটন সমান আমরা আগেই জেনেছি বা প্রমাণও করেছি 10⁵ ডাইন ইন্টু 1 মিটার সমান আমরা কত জানি 100 সেমি। তাহলে 1 জুল সমান কি পেলাম 10⁵ আর 100 সমান 10⁵, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী হিসেবে 10⁷, তাই না? 5 + 2 ডাইন ইন্টু সেমি, দিলেও হয় না দিলেও হয়, অসুবিধা নেই। তাহলে 1 জুল সমান কি পেলাম 10⁷, আর ডাইন ইন্টু সেমি মানে দেখো, ডাইন ইন্টু সেমি মানে কি আর্গ। তো আগেই পড়লাম, দেখো এখানে 1 আর্গ সমান কি, দেখো আর্গ মানে কি, আর্গ সমান ডাইন ইন্টু সেমি, বা ডাইন ইন্টু সেমি মানে আর্গ, বা 1 আর্গ সমান কি 1 ডাইন ইন্টু 1 সেমি। তাহলে এখানে লিখতে পারি ডাইন আর সেমিটা কি লিখতে পারি আর্গ। তাহলে কি লিখতে পারি 1 জুল সমান 10⁷ আর্গ, এইটা বা এটা। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। এটা প্রমাণ করতেও দেয়, প্রমাণ করো 1 জুল সমান 10⁷ আর্গ। ওকে, এবার আমরা পড়ব কার্যের মাত্রা। কার্যের মাত্রা মুখস্থ করার প্রয়োজন নয়, বলে দিয়েছি। যদি মনে রাখতে পারো তো সে কথা আলাদা, মেমোরাইজ হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো যদি মনে নাও থাকে কোনো টেনশন করার কিছু নেই। তারপর আগেই দেখলাম কার্য সমান কি বল ইন্টু সরণ। কার্য সমান কি বল ইন্টু সরণ। তাহলে বার করবো কি কার্যের মাত্রা। তাহলে কার্যের মাত্রা সমান কি লিখতে পারি বলের মাত্রা গুণিত সরণের মাত্রা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে বলের মাত্রা কি জানি আমরা ml (10⁻²) বার করেছিলাম। গণিত সরণের মাত্রা কত, সরণের মাত্রা সবসময় এল। তাহলে দেখো ml একটা দুটো এল হলো, তাহলে ml² হলো আর 10⁻² থাকলো, এটাই হলো কি কার্যের মাত্রা। ওকে, এবার আমরা আর দুটো জিনিস পড়ব, বলের পক্ষে কার্য আর বলের বিপক্ষে কার্য। প্রথম হেডিং বলের পক্ষে কার্য। বলের পক্ষে, পক্ষে কথাটাতেই বোঝা যাচ্ছে কি হবে, ইংরাজি হচ্ছে ওয়ার্ক ডান বাই ফোর্স, বল দ্বারা কার্য আর কি, সেটা হচ্ছে কি বলের পক্ষে কার্য। সংজ্ঞাটা লিখে নাও, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে বলের প্রয়োগবিন্দুর সরণ যদি প্রযুক্ত বলের দিকে হয় তাহলে বলা হয় যে প্রযুক্ত বল দ্বারা বলের পক্ষে কার্য করা হয়েছে। এই ধরনের কার্যকে
ধনাত্মক কার্য বলে। কি বললো দেখি, বলছে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে বলের প্রয়োগবিন্দুর সরণ যদি প্রযুক্ত বলের দিকে হয় তাহলে বলা হয় যে প্রযুক্ত বলের দ্বারা বলের পক্ষে কার্য করা হয়েছে। যেমন ধরো কোনো একটা বস্তুকে উপর থেকে নিচে পড়তে দেবে, তাহলে বস্তুটির সরণ কী হবে? উপর থেকে নিচের দিকে হচ্ছে, তাহলে হচ্ছে কি না? যেমন এটা পৃথিবী, এটা পৃথিবীর নিচ, আর হয়তো হাইট থেকে যে উচ্চতা কত এই উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দেবে এখান থেকে, ওকে, এই বস্তুটাকে ছেড়ে দেবে এখান থেকে, এই বস্তুটা নিচের দিকে যদি পড়ে তাহলে কী হবে? তাহলে বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে? উপর থেকে নিচের দিকে। আর এখানে একটা অভিকর্ষ দেখো বল আছে, অভিকর্ষ বল কিন্তু দেখো একই দিকে, তাই না? উপর থেকে নিচের দিকে। তাহলে এক্ষেত্রে দেখো অভিকর্ষ বল, এই বস্তুটা যে উপর থেকে নিচে পড়ছে সেটা অভিকর্ষ বলের জন্যই পড়ছে। তার মানে অভিকর্ষ বল এই সরণটা ঘটাচ্ছে, মানে উপর থেকে নিচে নিয়ে আসছে কোন বল? অভিকর্ষ বল। এবং দেখো অভিকর্ষ বলের দিকও যা, সরণের দিকও তাই, এইদিকেই তো সরণ, বস্তুটা আসছে তো এইদিকেই, তাহলে সরণের দিক যেদিকে অভিকর্ষ বলের দিকও সেই দিকে, তাই না? এটা যদি অভিকর্ষ বল, কর্ষ বলের দিক, এটা কি সরণের দিক, ক্ষেত্রে কি হলো? একই, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো অভিকর্ষ বল দ্বারা কৃতকার্যটা কি? ধনাত্মক কৃতকার্য বা বলের পক্ষে কার্য করলো, তাই না? এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কার্য করা হয়েছে বলা হয়, মানে বলটাই তো কার্যটা করলো, অভিকর্ষ বলই তো কার্যটা করলো, এবং এই বলটাকে ধনাত্মক বলা হবে, এই কার্যটাকে ধনাত্মক কার্য বলা হবে। মানে ধনাত্মক কার্য কখন বলবো কোনো কার্যকে? যদি দেখি যে বলের কারণে সরণ ঘটছে সেই বলের দিক আর সরণের দিক, তাই না, একই যদি হয়, একই দিকে যদি হয়, তাহলে বলবো কি সেই কার্যটা ধনাত্মক কার্য বা বলের পক্ষে কার্য। এবার বলের বিপক্ষে কার্যটা কি? বলের বিপক্ষে কার্য বা বলের বিরুদ্ধ কার্য বলা হয় এটাকে, ঠিক আছে? ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স, ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। সংজ্ঞাটা লিখে নিই। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে প্রয়োগবিন্দুর সরণ যদি প্রযুক্ত বলের বিপরীত দিকে হয় তাহলে বলা হয় যে প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে। এই কার্যকে, এই ধরনের কার্যকে ঋণাত্মক কার্য বলা হয়। ঋণাত্মক কার্য বলে।
ওকে, নোট করে নাও। এই যে এক্সাম্পলটা দেখে নিই কীরকম। এবার ধরো যখন কোনো বস্তুকে ভূমি থেকে উপরের দিকে তুলবে, তাই না, মানে এই এক্সাম্পলটা কি, উপর থেকে নিচের উপর চলো। যদি একটা বস্তুকে এইখান থেকে যদি ওপর দিকে নিয়ে যায়, ঠিক আছে, যদি উপর দিকে তুলি তখন বলের প্রয়োগবিন্দুর সরণ পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে। মানে তুমি যে বলটা কাজ করবে সেটার এই দিকে দিক, আর অভিকর্ষ তার মানে কি, অভিকর্ষ বল তো উপর থেকে নিচের দিকে, আর তুমি যে বলটা প্রয়োগ করবে সেটা নিচ থেকে উপরের দিকে। তাহলে অভিকর্ষ বলের দিক আর তুমি যে বলটা প্রয়োগ করলে তার দিক কিন্তু দেখো সম্পূর্ণ বিপরীতমুখী, তাই না। তাহলে এই সব ক্ষেত্রে কী হবে দেখো, তাহলে কি হলো, যখন কোনো বস্তুকে ভূমি থেকে উপরের দিকে তোলা হবে তখন বলের প্রয়োগবিন্দুর সরণ পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে। এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে, তাই ঋণাত্মক কার্য। তার মানে কি, এখানে কিন্তু দেখো তুমি যে বলটা প্রয়োগ করলে, ঠিক আছে, সেই বলের দ্বারা কিন্তু কৃতকার্য কিন্তু ধনাত্মক, কারণ তোমার বল এদিকে প্রয়োগ করেছো আর বস্তুটার সরণ কোন দিকে, এদিকেই। তুমি যে বলটা প্রয়োগ করলে সেটা উপর দিকে আর বস্তুটা যাচ্ছে উপর দিকে, তো তোমার দ্বারা কৃতকার্য কত হলো, তোমার দ্বারা কৃতকার্য কিন্তু সেটা ধনাত্মক কৃতকার্য, কারণ তোমার বলের দিক আর সরণের দিক দেখো একই, তুমি যে কার্যটা করলে সেটা ধনাত্মক। কিন্তু অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত এখানে, দ্বিতীয় ক্ষেত্রে এইখানে কিন্তু এটা নেগেটিভ হবে, কারণ কি, অভিকর্ষ বল তো নিচের দিকে এইদিকে আর বস্তুটা সরণ তো উপরের দিকে। তাহলে অভিকর্ষ, এখানে দুটো বল কাজ করছে দেখো, তোমার নিজস্ব বল যেটা প্রয়োগ করলে সেইটা, তাহলে সেই বলটা তোমার নিজস্ব বল দ্বারা কৃতকার্য, সেটা দেখো পজিটিভ, কারণ কি, তুমি যে নিজে যে বল প্রয়োগ করলে তার দিক যেদিকে বস্তুটার সরণও সেদিকে। কিন্তু যদি দেখি এবার অভিকর্ষ বলের কথা যদি বিবেচনা করি আমরা, তাহলে অভিকর্ষ বল তো নিচের দিকে আর বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে, উপরের দিকে। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত, তখন কিন্তু তখন ঋণাত্মক, কারণ কি, অভিকর্ষ বল নিচের দিকে, সরণ উপরের দিকে, দুটো বিপরীতমুখী, বল একদিকে সরণ একদিকে হচ্ছে অভিকর্ষ বলের ক্ষেত্রে। কিন্তু অভিকর্ষ বলের ক্ষেত্রে দিক হচ্ছে নিচের দিকে আর সরণটা তার উল্টো দিকে, সেই জন্য অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত, অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য এখানে কত, ঋণাত্মক। তাহলে যে বলের বিপক্ষে কাজ, যেটা অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কি, এখানে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য সমান ঋণাত্মক কৃতকার্য, তাই না, ঋণাত্মক। কিন্তু তুমি যে বলটা প্রয়োগ করলে এই বস্তুটাকে উপরে তোলার জন্য, সেই বল দ্বারা কৃতকার্য কিন্তু নেগেটিভ নয়, ঋণাত্মক নয়, পজিটিভ। কারণ কি, তুমি যে বল দিলে তার দিক কোন দিকে, এই বস্তুটার উপর দিকে যদি তুলি হবে আমি, তাহলে বল কোন দিকে, ওই নিচ থেকে উপরের দিকে, এবং বস্তুটাও দেখো নিচ থেকে উপরের দিকে আসছে, তার মানে সরণ কোন দিকে, নিচ থেকে উপরের দিকে। আর আমি যে বলটা প্রয়োগ করছি সেটাও দেখো কি, নিচ থেকে উপরের দিকে, তাহলে আমার দ্বারা কৃতকার্য পজিটিভ হলো এখানে। কিন্তু অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য কত, নেগেটিভ, কারণ অভিকর্ষ বল নিচের দিকে, নিচের দিকে হচ্ছে অভিকর্ষ বল, তাই না, ওপর থেকে নিচের দিকে কি অভিকর্ষ বল, আর সরণটা দেখো উপর দিকে বিপরীতমুখী, সরণ বিপরীতমুখী। মানে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য যদি নির্ণয় করতে চাই এক্ষেত্রে, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য ঋণাত্মক, কিন্তু আমি যে বলটা প্রয়োগ করছি সে মানে আমার দ্বারা কৃতকার্যটা কত, ধনাত্মক। ওকে, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে। থ্যাংক ইউ।